কাজের অতিরিক্ত চাপ আর সন্ধ্যা থেকে শুরু হলো প্রবল বর্ষণ। তারপর যত সময় গেল বৃষ্টির বেগ কমতে শুরু করলো, তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেল না। তখন আমি অফিস থেকে বেরিয়ে ট্রেনে করে যাত্রা করলাম। এখন আমি ছাতা মাথায় দিয়ে স্টেশনের উপর দিয়ে হেঁটে চলেছি, যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। জায়গাটির নাম হরিহরপুর। এই লুধি স্টেশনে নেমে এখান থেকে প্রায় ৬-৭ কিলোমিটার। আমার স্ত্রী তার বাপের বাড়িতে কয়দিন হলো গিয়ে রয়েছে। রাতের শেষ ট্রেনটা আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে হুইসেল বাজাতে বাজাতে রওনা দিল। ট্রেনটা চলে গেলে চারিদিকে চোখ ফিরিয়ে দেখলাম স্টেশন চত্বর একেবারে জনশূন্য। তার একটা কারণ এই যে এখন রাত 10টা বাজে। আরও একটা কারণ হলো সন্ধ্যা থেকে ঝিমঝিম সুরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। আমি পা চালালাম স্টেশনের বাইরের দিকে। আমি আজ গিয়ে রাত্রিটা কাটিয়ে কাল স্ত্রীকে নিয়ে ফিরব, এই কথাই স্থির হয়েছিল। তাই ভেবেছিলাম যে বিকেল বিকেল বেরিয়ে যাব। কিন্তু স্টেশনের বাইরে এসে দেখলাম চারিদিক জনশূন্য। রাস্তায় একটা কুকুরেরও দেখা পেলাম না। এবার কি করি? ভারী বিপদ হলো দেখছি। প্রতিবারে এখানে নেমেই সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি কিছু একটা পেয়ে যাই। কিছুক্ষণ অপেক্ষা করে যখন সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি দুটোর কোনো একটাও দেখতে পেলাম না, তখন বুঝতে পারলাম এতখানি পথ আমাকে পায়ে হেঁটেই যেতে হবে, তাও আবার এই বৃষ্টির মধ্যে। আর কোনো উপায় না দেখে কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কাদা ও পিছল হয়েছিল, তাই খুব সাবধানে হাঁটছিলাম রাস্তা দিয়ে। সঙ্গে একটা টর্চ ছিল, আর তার আলোর উপর ভরসা করে মাথায় ছাতা ধরে হেঁটে চলেছি সামনের দিকে। রাস্তাটি আমার পূর্ব পরিচিত, আগে আমি অনেকবারই এসেছি, তবে এই গাঢ় অন্ধকারে বৃষ্টির রাতে এই পথ আমার কেমন যেন অচেনা বলে মনে হলো। চওড়া লাল কাঁকড় বিছানো রাস্তার দুপাশে কখনো ক্ষেত, আবার কখনো বাঁশঝাড়, আম জাম কাঁঠালের বাগান। আমি সামনের দিকে হেঁটে চলেছি। শ্বশুরবাড়ি পৌঁছানোর রাস্তা খুব একটা জটিল নয়, সিধে পথ। রাস্তায় হাঁটতে হাঁটতে অনুভব করলাম আমার খিদে পেয়েছে। তার সাথে বৃষ্টির জলের ঠান্ডা ঝাপটায় শরীরে এক কাঁপুনির অনুভূতি হচ্ছে। সেই সন্ধ্যের সময় অফিসের ক্যান্টিনে একটু জল খাবার খেয়েছিলাম। তারপর ট্রেনে কয়েকবার চা, এই চা। মনে মনে ভাবলাম একটু গরম চা হলে মন্দ হতো না, কিন্তু এখন ইচ্ছা থাকলেও উপায় নেই। শ্বশুরবাড়ির যাওয়ার রাস্তায় না আছে কোনো চায়ের দোকান, না আছে কোনো খাবারের দোকান। কিছুটা যাবার পর হঠাৎ দেখলাম দূরের রাস্তায় একটা আলোর বিন্দু। প্রথমে ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, কারণ এমন নির্জন নিস্তব্ধ ফাঁকা জায়গায় কে এত রাতে বৃষ্টির মধ্যে আলো জ্বেলে বসে থাকবে। যত কাছে যেতে লাগলাম দেখলাম একটা চায়ের দোকান। মনে মনে ভাবলাম এখানে আবার দোকান কবে হলো? এর আগের বার যখন এসেছিলাম তখন তো ছিল না। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, মনটা অনেকক্ষণ ধরে চা খাবো করছিল। গিয়ে দাঁড়ালাম দোকানের সামনে। দেখলাম দোকানদার ছাড়াও আরও দুজন লোক বসে চা খাচ্ছে। দোকানের সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, কি বাবু, একটু চা খাবেন নাকি? আমি বললাম, হ্যাঁ দিন তাহলে একটা চা, বলে বেঞ্চির এক কোণায় বসলাম। লোক দুটো নিজেদের মধ্যে যা গল্প করছিল হঠাৎ আমাকে দেখে চুপ করে গেল এবং আমার দিকে আর চোখে দেখতে লাগলো। দোকানদার এক গ্লাস চা আমার হাতে দিয়ে বললেন, এই নেন বাবু। লোকটির কাছ থেকে গ্লাসটা নিয়ে আমি গরম চায়ে চুমুক দিলাম। শান্তি। আবার যেন শরীরে ধীরে ধীরে বল ফিরে পাচ্ছি।
দোকানদারটি তেমনি হাসি মুখে বললেন, বাবু মশাইয়ের এখানে নতুন বুঝি? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। দোকানদারটি আবার বললেন, তা এই যা হবে কোথায়? আমি বললাম, হরিহরপুর। সামনের বেঞ্চে বসে থাকা লোকটি আমাকে বললেন, তা ওখানে কাদের বাড়ি যাওয়া হবে? আমি বললাম, গোবিন্দ মহাশয়ের বাড়ি, তিনি আমার শ্বশুর মশাই। লোকটি একটু হাসি হাসি মুখ করে বললেন, ও হো হো হো, আরে তুমি গোবিন্দর জামাই? তা বেশ, তা বেশ, তাহলে তুমি তো আমাদেরও জামাই। এই বলে লোকটি দোকানদারের উদ্দেশ্যে বললেন, এই জগা, ওকে আরো দুটো বিস্কুট দে, জামাই মানুষ দেখছিস না বসে আছে। তা বাবা, সব খবর ভালো তো? আমি এমন অযাচিত আপ্যায়ন দেখে বললাম, না না, ঠিক আছে, বিস্কুটের আর দরকার নেই, ওদিকের সব খবর ভালো। লোকটি বললেন, তোমার শ্বশুর মশাই আর আমরা সব স্কুলের সহপাঠী। উফ, একসময় গ্রামে কি যে দৌরাত্ম করে বেরিয়েছি, তবে এখন আর দেখাই হয় না, কতদিন যে দেখিনি। আমি বললাম, এত কাছাকাছি থেকেও দেখা হয় না কেন? লোকটি বললেন, ও অন্য ব্যাপার, চাক সেসব কথা। এমন সময় সামনে জ্বলতে থাকা হ্যারিকেনের অগ্নিশিখা কাঁপতে শুরু করলো। তেল না থাকলে যেমন হয় তেমন। লোকটি দোকানদারের উদ্দেশ্যে বললেন, তেল ভরিসনি নিঘাত, তুই বড্ড ফাঁকিবাজ জগা। দোকানদার লোকটি একটু ঘাবড়ে গিয়ে বললেন, আমি দেখছি বাবু, ও কিছু হবে না। এর খানিকক্ষণের মধ্যেই আলোটা দপ করে নিভে চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। এমন সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেল নীল বিদ্যুতের ঝলকানি। সেই আলোতে দেখলাম আমার সামনে দোকানের বেঞ্চের উপর বসে আছে একটা কঙ্কাল। পাশের দিকে চোখ পড়তে দেখলাম আমার পাশে বসে আছে আর একটা কঙ্কাল। আর দোকানের মধ্যেও একটি শীর্ণকায় কঙ্কাল দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার পিঠের শীত দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ভয়ে শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি ভয়ে ভয়ে বললাম, হে কি আপনারা কারা? সামনে বসে থাকা কঙ্কালটি গম্ভীর স্বরে বলল, ভয় পেও না জগা, এই জন্য বলি হ্যারিকেনে তেল ভরে রাখবি। দেখলি তো জামাই বাবা জীবন কেমন ভয় পেয়ে গেল। তুমি ভয় পেও না বাবা, বসো, এখানে বসো। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড় দিলাম শ্বশুর বাড়ির পথে। পেছন থেকে ভেসে আসতে লাগলো সেই লোকটির ভয়ঙ্কর কণ্ঠস্বর, জামাই বাবা জীবন দাঁড়া, যেও না, আর একটু যত্ন খাতির করতে দাও। তোমার শ্বশুর মশাইকে গিয়ে বলো অবিনাশ আর পবনের সাথে তোমার দেখা হয়েছিল জগার চায়ের দোকানে। আমি আর পেছনের দিকে তাকালাম না, প্রাণপণে দৌড়াতে লাগলাম। সেদিন যে কি করে আমি শ্বশুর বাড়িতে পৌঁছেছিলাম সে একমাত্র আমিই জানি। সে রাতে আমি কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম। পরের দিন সকালে শ্বশুর মশাইকে দেখলাম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন। আমি ঘরে ঢুকতেই তিনি আমাকে বললেন, আচ্ছা বাবা, কাল রাতে তোমার কি হয়েছিল বলো তো? আমি সসংকোচে বললাম, সে কথা আপনি কি বিশ্বাস করবেন বাবা? শ্বশুর মশাই বললেন, তুমি বলেই দেখো না বাবা, বলো, কোনো চিন্তা নেই তোমার। আমি বললাম, কাল রাতে বাড়ি ফেরার পথে একটা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম।
সেখানে দুজনার সাথে আলাপ হয়। শ্বশুরমশাই আমার কথা কেটে বললেন, অবিনাশ আর পবন। আমি বললাম, হ্যাঁ, আপনি কি করে জানলেন? শ্বশুরমশাই বললেন, তারা ছিল আমার সহপাঠী। আজ থেকে 10 বছর আগে এক রাতে তারা ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় একটা লরি এসে দোকানে ধাক্কা মারে। তৎক্ষণাৎ 3 জনের মৃত্যু হয়। তারপর থেকে গভীর রাতে ওই রাস্তা দিয়ে কেউ ফিরলে তারা দেখতে পায় ওই 3 জনে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। বাবা, তুমি বড় বিপদের হাত থেকে খুব বেঁচে গেছো।